পৃথিবীর মধ্যে যদি সমুদ্র সৈকতের কথা উল্লেখ করা হয় তাহলে এখানে সবচেয়ে বড় সমুদ্র সৈকত হচ্ছে বাংলাদেশ কক্সবাজারে, কারণ পুরো পৃথিবীর মধ্যে এটিই একমাত্র সমুদ্র সৈকত যেটি সবচেয়ে বড় পৃথিবীর সমুদ্র সৈকত নামে পরিচিত। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে কক্সবাজার সমুদ্র সৈকত সাথে কক্সবাজারের বিভিন্ন দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখার চেষ্টা করব। আজকের ভ্রমণ গল্পটি শুরু হতে যাচ্ছে চট্টগ্রাম ভাটিয়ারি থেকে। এখান থেকে আমরা সৈদিয়া বাস করে চট্টগ্রাম থেকে কক্সবাজারের উদ্দেশ্যে ভ্রমণ করব। আর আমাদের সৈদিয়া বাসটি ভাটিয়ারি থেকে কক্সবাজার পর্যন্ত ভাড়া নিয়েছিল 400 টাকা। আমরা সকাল সকাল বের হওয়া যাওয়ার কারণে রাস্তার মধ্যে এতটা জ্যাম ছিল না। আর সাথে হচ্ছে সৈদিয়া বাস বা বিভিন্ন ধরনের বাস যেগুলো কক্সবাজার যায় তারা সবসময় ফ্লাইওভারগুলো দিয়ে চলাচল করে যাতে জ্যাম থেকে একটু রেহাই পাওয়া যায়। আমাদের বাসটি কিছুক্ষণ পরে চলে এসেছেন চট্টগ্রামের নতুন ব্রিজ এলাকায়। নতুন ব্রিজ পার করার পরে বাস ড্রাইভার অনেকটাই দ্রুত গতিতে বাসটি চালাচ্ছিল, কারণ রাস্তাটা অনেকটাই ফাঁকা ছিল যাতে আমরা তাড়াতাড়ি পৌঁছাতে পারি, তার জন্য বাস অনেক দ্রুত গতিতে চলতেছিল। আমরা এখন আছি কক্সবাজারের হাইওয়ে রোডে। কিছুক্ষণ পরেই আমরা কক্সবাজারের জায়গাতে নামবো। এই 4 ঘন্টা পরে আমাদের বাস আমাদেরকে ডলফিন মোড়ে নামাই দিয়েছে। ডলফিন মোড় থেকে একটি সিএনজি রিজার্ভ করে আমরা চলে যাচ্ছি আমাদের হোটেলের উদ্দেশ্যে। আর এখানে সিএনজি ড্রাইভারকে আপনাদের হোটেলের নাম বললেই হবে, ওনারা সবকিছু চিনে আপনাদেরকে ওইখানে আপনাদের নির্ধারিত হোটেলে নামাই দিয়ে আসবে। আমরা যে হোটেলে আজকে উঠেছি সেটা হচ্ছে আলাপ ইন্টারন্যাশনাল হোটেল। হোটেলের মধ্যে চেকিং করে সাথে রেস্ট করার পরে বিকালের দিকে আমরা ঘুরতে চলে গিয়েছিলাম কক্সবাজার সমুদ্র সৈকতের মধ্যে। আমরা যখন গিয়েছিলাম তখন কক্সবাজার সমুদ্র সৈকতে মানুষের ভিড় মোটামুটি অনেকটাই কম ছিল। কক্সবাজারের মধ্যে যদি সমুদ্র সৈকতের পাশে মানুষের ভিড় খুবই কম থাকে তাহলে আপনি সমুদ্র সৈকতের প্রকৃত ফিল নিতে পারবেন নিরিবিলি একটা। আমি চাইছিলাম সমুদ্র সৈকতের আরো নিরিবিলি একটা পরিবেশের অনুভূতি নেওয়ার জন্য, তার জন্য আমি সমুদ্র সৈকতের পার ধরে অনেক দূরে হাঁটা শুরু করছি। হাঁটতে হাঁটতে আমি এটার অনেকটাই দূরে চলে গিয়েছি। যে মেন বিচটা আছে বিচটার থেকে অনেকটা দূরে, যেখানে লোকাল যে পোলাপাইনগুলো ছিল ওইখানে স্থানীয় পোলাপাইনগুলো ফুটবল খেলতেছিল। এখান থেকে হচ্ছে মূলত সবচেয়ে সেরা ভিউটা আমি পাইছি, কারণ এখানে লোক সমাগমও কম ছিল, পাশে একটু কোলাহল মুক্ত ছিল। সমুদ্র সৈকতের যে আলাদা গর্জন ওইটা দেখা যাইতেছিল। আর বিকাল পর্যন্ত আমি ওইখানেই ছিলাম। আর বিকালের যে সূর্য অস্ত যাওয়ার যে দৃশ্যটা আছে ওইটা আপনারা দেখতেই পারতেছেন কতটা সুন্দর লাগতেছে। কক্সবাজার সমুদ্র সৈকতের রাতের সাগরের যে গর্জন আছে ওগুলোর পাশে বা ওইগুলো যদি শুনেন আপনার মন মেজাজ এমনিই অনেকটা ভালো হয়ে যাবে।
বিচের পাশেই দেখতেছিলাম একটা প্রোগ্রাম চলতেছে, কিসের প্রোগ্রাম জানি না, এটা জনসম্মুখে উন্মুক্ত ছিল, উন্মুক্ত একটা প্রোগ্রাম চলতেছিল। এখানে কিছুক্ষণ কনসার্টের গান টান দেখলাম। পরের দিন সকালে ঘুম থেকে উঠে আমরা সবার প্রথমে চলে গিয়েছিলাম কক্সবাজার সমুদ্র সৈকতে, সমুদ্র সৈকত দেখার জন্য। সকাল সকাল কেমন লাগে এটা। সমুদ্র সৈকত দেখার পরে আমরা অটো নিয়ে চলে যাচ্ছি মহেশখালী ঘাটে, কারণ আমরা যাব এখন মহেশখালীতে। মহেশখালী ঘাটে আপনাকে ঢোকার জন্য 20 টাকা করে একটা টিকিট কাটতে হবে। টিকিট কেটে আপনাদের থেকে মহেশখালী ঘাট ঘরে ঢুকতে হবে। মহেশখালী ঘাটে আপনি অনেকগুলো স্পিড বোট পেয়ে যাবেন, যেগুলো জনপ্রতি 100 টাকা করে আপনাকে মহেশখালীতে নিয়ে যাবে। আর এখানে যেতে সময় লাগবে আপনার 25 মিনিট। 25 মিনিটের মধ্যে আপনি কক্সবাজার ঘাট থেকে মহেশখালীতে চলে যাবেন। আপনি মহেশখালী বোটে যদি ভ্রমণ করেন তাহলে একটা জিনিস বুঝবেন যে আসলেই সাগর কতটা সুন্দর। কারণ মহেশখালী যাওয়ার সময় পুরো একটা সাগরের মাঝখান দিয়ে ছেড়া দ্বীপের মতো ছেড়া দ্বীপটা পার করে যায়, যার কারণে সাগরের খুবই উতাল ঢেউ সাথে সাগরের প্রকৃত সৌন্দর্য উপভোগ করতে পারবেন। ঠিক 25 মিনিট পর আপনাদেরকে মহেশখালী ঘাটে আপনাদের স্পিড বোটটি নামায় দিবে। এখন দেখতে পারতেছেন আমরা আছি মহেশখালী ঘাটে। মহেশখালী ঘাট থেকে আমরা 70 টাকা ভাড়া দিয়ে একটা রিক্সা ঠিক করে ফেলি, যেটা আমাদের আদিনাথ মন্দিরে ওইখানে নামায় দিবে। এখন আমরা আছি মহেশখালী আদিনাথ মন্দিরের গেটে। আর আদিনাথ মন্দিরটি হচ্ছে মহেশখালীর মধ্যে অনেকটাই জনপ্রিয়। এটি হিন্দু ধর্মাবলম্বীদের জন্য অনেক পবিত্র একটি স্থান। এই আদিনাথ মন্দিরটি পাহাড়ের একটি চূড়ার মধ্যে অবস্থিত একটি ছোট টিলার মধ্যে, যেখানে এই আদিনাথ মন্দিরটি অবস্থান করতেছে। এখন আপনারা দেখতে পারতেছেন আদিনাথ মন্দিরের ভিতরের দৃশ্য এটা। আমরা যেদিন গিয়েছিলাম সেদিন দর্শনার্থীদের সংখ্যা অনেকটাই কম ছিল, আর আমরা গিয়েছিলাম অনেক সকাল সকাল, তার জন্য দর্শনার্থীদের অনেকটাই কম আগমন ছিল। আর এটাই হচ্ছে যে আদিনাথ মন্দিরের মেন মন্দির। এই মন্দিরের ভিতরে দেবী দুর্গার শক্তিপীঠের একটি অংশ এখানে অবস্থিত রয়েছে। আদিনাথ মন্দির দর্শন শেষে এখানে পাশে একটা টিলার মতো উপর দিকে যাওয়ার রাস্তা আছে। এই রাস্তা দিয়ে যদি উপর দিকে একটু উঠেন তাহলে দেখতে পারবেন একটা বৌদ্ধ বিহার, যেটা এখন পরিত্যক্ত অবস্থায় আছে। এখানে মাঝে মধ্যে পূজা পার্বণ হয় আমি যেটুকু জানতে পেরেছি। আর এটাও অনেকটা দেখার মতো, খুবই ঐতিহাসিক আর পুরনো দেখে বোঝা যাইতেছিল।
এই বৌদ্ধ বিহারের একটু নিচে আরেকটা পুরানো বৌদ্ধ বিহার ছিল, যেটা এখন চলমান অবস্থায় নেই। মন্দির এবং বিহার দেখা শেষে আমরা আবারও চলে যাচ্ছি মহেশখালী ঘাটে। মহেশখালী ঘাটে এসে দেখলাম অনেকগুলো নৌকা যাচ্ছে কক্সবাজার ঘাটে, তার জন্য আমিও উঠে গেলাম। আসার সময় বোটে করে আসছি, যাওয়ার সময় নৌকা করে, এটা হবে আলাদা একটা অনুভূতি, তার জন্য আমি বোটের মধ্যে উঠে গেলাম। নৌকা ভ্রমণ আর বোট ভ্রমণ দুইটার মধ্যে আলাদা একটা আনন্দ কাজ করতেছিল, কারণ নৌকাটা ঢেউর সাথে সাথে অনেকটা বেশি দুলতেছিল। তার জন্য যারা হচ্ছে যে নৌকাতে বা ঢেউ ভয় পান তারা এই জিনিসটা অ্যাভয়েড করবেন, কারণ নৌকা অনেকটাই বেশি দুলতেছিল। আর দেখতে পাচ্ছেন যে প্রচন্ড লেভেলের বাতাস, যেটা বলার বাইরে। আর বঙ্গোপসাগরের মাঝখান দিয়ে মানে এক দ্বীপ থেকে অন্য দ্বীপে নৌকা করে যাইতে যে কতটা আনন্দের আর অসাধারণ ফিলিং, সেটা যদি কেউ বাস্তবে না যেয়ে থাকেন তাহলে কোনোদিনও বুঝতে পারবেন না। আমাদের নৌকা ভাড়ার জনপ্রতি নিয়েছিল 40 টাকা করে, আর এখানে সময় লেগেছে 40 মিনিট। আর আপনি যদি বোটে করে যান, স্পিড বোটে করে, তাহলে 25 মিনিটে পৌঁছায় যাবেন। ওইখানে ভাড়া নেবে 100 টাকা, এখানে ভাড়া নেবে 40 টাকা, শুধু সময়ের ব্যবধান। কিন্তু আপনাদের এটা শিওর দিতে পারি, আপনাদের টাকাটা আর সময়টা ভেস্তে যাবে না, কারণ এখানে যে আলাদা একটা অনুভূতি আর সৌন্দর্য উপভোগ করবেন সেটা বোটের মধ্যে অনুভব করতে পারবেন না। আমরা এখন আছি কক্সবাজার ঘাটে। কক্সবাজার ঘাটে গিয়ে বের হয়ে আমি একটি রিক্সা নিয়ে ফেলি, রিক্সা নিয়ে চলে যাচ্ছি ডলফিন মোড়ে। ডলফিন মোড়ে এই জন্যই যাচ্ছি, ওইখান থেকে আমাদের মূলত বাকি যে গন্তব্য আছে ওইখানে যাওয়াটা শুরু হবে। ডলফিন মোড় আসলে হাতের ডান পাশে দেখবেন একটা গলি গিয়েছে ডলফিন মোড়ের পাশে, ওইখান থেকে ইনানি বিচের উদ্দেশ্যে অনেকগুলো লোকাল সিএনজি যায়, ওইখানে জনপ্রতি 100 টাকা দিয়ে আপনাকে ইনানি বিচে নিয়ে যাবে। আপনাদের ডলফিন মোড় থেকে ইনানি বিচ পর্যন্ত যেতে সময় লাগবে 30 থেকে 35 মিনিট। ইনানি বিচ যাওয়ার যে রোড আছে ওইটা খুবই অসাধারণ, কারণ এর এক পা থেকে আপনি সাগরের সম্পূর্ণ একটা ভিউ দিতে পারবেন, যেটা খুবই অসাধারণ ছিল। ঠিক সিএনজি আমাদেরকে 30 মিনিটের মধ্যে ইনানি বিচের মধ্যে নামাই দিয়েছে। এখন আপনারা স্ক্রিনে যে প্লেসটা দেখতে পারতেছেন সেটাই হচ্ছে ইনানি বিচ। আমরা যে সময়ে ইনানি বিচে গিয়েছিলাম তখন ছিল দুপুরের টাইম, রোদও একটু বেশি ছিল, আর এখান দিয়ে মানুষের সমাগমও অনেকটাই কম ছিল, একবারে নিরিবিলি একটা পরিবেশ। আপনারা ইনানি বিচ আসলে এরকম অনেকগুলো জেলেদের নৌকা দিতে পারবেন, যেগুলো ব্যবহার করে ওরা সাগর থেকে মাছ উত্তোলন করে থাকে, আর জোয়ারের সময় এগুলোই হচ্ছে সাগরের মধ্যে নামায়।
আপনারা যারা হচ্ছে যে মানে একবারে শান্ত পরিবেশ কক্সবাজারের কোলাহল থেকে দূরে থাকতে চান বা দূরে থেকে একটু সমুদ্র সৈকতের এনজয় করতে চান বা সমুদ্র সৈকতের ফিল নিতে চান, তাইলে হচ্ছে যে আপনার কাছে বেস্ট অপশন হচ্ছে যে ইনানি বিচ। কারণ ইনানি বিচে অনেক মানে মানুষ অনেক কম। তো এখানে আসেন আর কোলাহল থেকে অনেকটাই রিল্যাক্সে ঘুরতে পারবেন। এরপরে আরো দুই তিনটা মানে বিচ আছে, যেমন কি কাঁকড়া বিচ, তারপরে এখানে হিমচরিতে একটু মানুষ বেশি থাকে, বাট প্রেফার করবো কাঁকড়া বিচ। কাঁকড়া বিচে অনেক মানুষ কম থাকে। আসবেন, দেখবেন, ঘুরতে থাকেন। আমি মেবি এটার পরে কাঁকড়া বিচে যাব, যদি যাই আপনাদেরকে ভিডিওটা দেখাবো। তো দেখতে থাকেন আর এনজয় করেন সমুদ্র সৈকতের ভিডিওগুলা। ইনানি বিচের সৌন্দর্য আপনাকে আলাদা এক চরম লেভেলে নিয়ে যাবে। যেমন নিরিবিলি পরিবেশ, তেমনি একটা সুন্দর ভিউ দেখতে পারবেন, সাগর পাড়ে কোলাহল মুক্ত পরিবেশ। ইনামিনি বিচের এখানে একটা পাথরের স্তূপ আছে, যেখানে পর্যটকরা ভিড় লেগেই থাকে, কারণ পাথরগুলো দেখতেই এতটা সুন্দর। ইনানি বিচ দেখা শেষে আমরা আবারও সিএনজি করে 60 টাকা দিয়ে ভাড়া দিয়ে চলে যাচ্ছি হিমচুরি বিচের উদ্দেশ্যে। আপনারা যে প্লেসটা দেখতে পারতেছেন এটাই হচ্ছে যে হিমচরি পার্ক, সাথে সি বিচ একসাথেই। আমরা এখন আছি হিমচরি সমুদ্র সৈকতে, যেখানে আসলে আপনি পাথরের অনেকগুলো বড় বড় স্তূপ দেখতে পারবেন, আর সাথে অনেক বড় বড় বালির বস্তা দিয়ে পাড়টা ঢেকে রাখতে দেখতে পারবেন। একটু আগে আমরা হচ্ছে যে হিমচরি যে বিচটা আছে ওইখানে নামছি, আর হিমচরি যে বিচটা আছে ওইখানেও কিন্তু মানুষের সমাগম অনেক কম। সো আপনারা যদি কোলাহল থেকে দূরে থাকতে চান, মানে দূরে একটু নিরিবিলি সময় কাটাতে চান, তাইলে হিমচরি সি বিচটাও অনেকটাই ভালো হবে। আমি মনে করি অনেকটাই কি পুরোপুরি ভালো হবে। আর হিমচরি এখানে হচ্ছে ছোট্ট একটা পাহাড় আছে, এই পাহাড় এখানে 20 টাকা নাকি 30 টাকা দিয়ে টিকিট কাটিয়ে ঢুকতে পারবেন। আমি ঢুকি নাই কারণ এই পাহাড়টা আমার কাছে কিছুই মনে হয় নাই। অনেকের কাছে এটা অনেক কিছু, বাট আমার কাছে পার্সোনালি বলবো যে কিছুই মনে হয় না। তার জন্য হচ্ছে যে আমি পাহাড়টাতে উঠিনি, কারণ আমাদের যারা রেগুলারলি ফলো করেন তারা দেখছেন আমি কি কি পাহাড়ে গেছি। তো তার জন্য এটাতে আর সময় নষ্ট করতেছি না উঠে। এমনি উঠলে অনেক ভালো ভিউ পাবেন, এটা বলতে পারি। আসেন, ঘুরেন। আর আমি হিমচরি নামে গেছি, কাঁকড়া বিচ হচ্ছে যে আরো মানে হিমচরির পরে। তো আমি ইনানি বিচ থেকে আসার সময় কাঁকড়া বিচে না নামেই সোজা মানে হিমচরিতে চলে আসছি। ওটা আমার ভুল হয়েছে। এখন দেখি হাঁটতে হাঁটতে যদি কাঁকড়া বিচে যেতে পারি যাবো, আর যদি যেতে না পারি তাহলে আবার ব্যাক করবো। হিমচরি সমুদ্র সৈকত থেকে কাঁকড়া বিচের দূরত্ব তেমন একটা বেশি না। আপনি যদি হিমচরি সমুদ্র সৈকতের পার ঘেঁষে হাঁটতে থাকেন তাহলে 20-25 মিনিট পরে আপনি কাঁকড়া বিচে পৌঁছাই যাবেন। আপনারা যখন কাঁকড়া বিচের আশেপাশে পৌঁছায় যাবেন তখন দেখতে পারবেন এখানে মাটির মধ্যে অনেক লাল কাঁকড়া দৌড়াদৌড়ি করতেছে। আমরা এখন আছি কাঁকড়া বিচে। মানে কাঁকড়া বিচের মধ্যে একটা জিনিস কি আমি ক্যামেরার মধ্যে ভালো করে বুঝাইতে পারছি নাকি বা ভালো করে দেখা যাইতেছে নাকি জানি না, জুম করলে ওরা ফাটি যাইতেছে একটু 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 না অনেক বেশি। এখানে হচ্ছে যে কাঁকড়া বিচে অনেক পরিমাণ কাঁকড়া, লাল কাঁকড়া যেগুলো আছে ওগুলা। কিন্তু সমস্যা হচ্ছে যে আমি যাওয়ার সাথে সাথে বা তারও আগে কাঁকড়াগুলো অনেক বেশি ফাস্ট গর্তের মধ্যে ঢুকে যাইতেছে, ক্যামেরার মধ্যে পর্যন্ত ক্যাপচার করতে পারতেছি না। মানে দূর থেকে দেখতে খালি চোখে অনেকটাই সুন্দর লাগতেছে।
লাল লাল কাঁকড়া একসাথে অনেকগুলা দৌড়াইতেছে, খুব জোশ লাগতেছে জিনিসটা। আমি দেখি আপনাদেরকে ভালো করে দেখাইতে পারি নাকি। আর কাঁকড়া বীজটা হচ্ছে আপনাদেরকে পুরো ঘুরে দেখাইতেছি, দেখেন আর এনজয় করেন। আপনারা স্ক্রিনে এখন যে প্লেসটা দেখতে পারতেছেন সেটাই হচ্ছে যে কাঁকড়া বীচ। এখানে অনেক মানুষের সমাগম সবসময় লেগেই থাকে। আর আপনারা যদি কাঁকড়া বীচে কাঁকড়া দেখতে চান তাহলে মানুষের সমাগম যেখানে কম আছে ওই প্লেসগুলোতে যাবেন, তাহলে কাঁকড়া দেখার চান্স অনেক গুণ বেড়ে যাবে আপনাদের। কাঁকড়া বীচে আমার থেকে সবচেয়ে সুন্দর যে জিনিসটা লেগেছে সেটা হচ্ছে এখানের গাছ, দুই পাশের গাছের মাঝখান দিয়ে কাঁকড়া বীচের রোডটা গিয়েছে। এগুলো কি গাছ আমি বলতে পারবো না শিওর, কিন্তু এই মাঝখান দিয়ে হাঁটলে আপনার থেকে মনে হবে আপনি জঙ্গলের মাঝখান দিয়ে হাঁটতেছেন। কাঁকড়া বীচে যাওয়ার জন্য আপনাদের থেকে এরকম একটা কাঠের ব্রিজ পার হতে হবে, যেটাও দেখতে অনেকটাই সুন্দর ছিল। বীচের মেন রোডের পাশেই একটা রিসোর্ট প্লাস রেস্টুরেন্ট ছিল, যেখান থেকে আপনি চাইলে খাওয়ার দাওয়ারও করে নিতে পারবেন। কাঁকড়া বীচটি দেখার সাথে আমাদের কক্সবাজারের ভ্রমণের ভিডিও এখানেই সমাপ্ত হচ্ছে। দেখা হবে পরবর্তী কোনো ট্যুর ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।